প্রায়শ্চিত্ত। প্রথম পরিচ্ছেদ। স্বর্গ ও মর্তের মাঝখানে একটা অনির্দেশ্য অরাজক স্থান আছে, যেখানে ত্রিশঙ্কু রাজা ভাসিয়া বেড়াইতেছেন, যেখানে আকাশ কুসুমের অজস্র আবাদ হইয়া থাকে। সেই বায়ুদুর্গ বেষ্টিত মহাদেশের নাম হইলে হইতে পারিত। যাহারা মহৎ কার্য করিয়া অমরতা লাভ করিয়াছেন, তাহারা ধন্য হইয়াছেন। যাহারা সামান্য ক্ষমতা লইয়া সাধারণ মানবের মধ্যে সাধারণভাবে সংসারের প্রাত্যহিক কর্তব্য সাধনে সহায়তা করিতেছেন, তাহারাও ধন্য। কিন্তু যাহারা অদৃষ্টের ভ্রমক্রমে হঠাৎ দুয়ের মাঝখানে পড়িয়াছেন, তাহাদের আর কোনো উপায় নাই। তাহারা একটা কিছু হইলে হইতে পারিতেন, কিন্তু সেই কারণেই তাহাদের পক্ষে কিছু একটা হওয়া সর্বাপেক্ষা অসম্ভব। আমাদের অনাথ বন্ধু সেই মধ্য দেশ বিলম্বিত বিধি বিড়ম্বিত যুবক। সকলেরই বিশ্বাস তিনি ইচ্ছা করিলে সকল বিষয়েই কৃতকার্য হইতে পারিতেন, কিন্তু কোনো কালে তিনি ইচ্ছাও করিলেন না এবং কোনো বিষয়ে তিনি কৃতকার্যও হইলেন না, এবং সকলের বিশ্বাস তাহার প্রতি অটল রহিয়া গেল। সকলে বলিল তিনি পরীক্ষায় ফার্স্ট হইবেন, তিনি আর পরীক্ষাই দিলেন না। সকলের বিশ্বাস চাকরিতে প্রবিষ্ট হইলে যে কোনো ডিপার্টমেন্টের উচ্চতম স্থান তিনি অনায়াসে গ্রহণ করিতে পারিবেন। তিনি কোনো চাকরিই গ্রহণ করিলেন না। সাধারণ লোকের প্রতি তাহার বিশেষ অবজ্ঞা, কারণ তাহারা অত্যন্ত সামান্য। অসাধারণ লোকের প্রতি তাহার কিছুমাত্র শ্রদ্ধা ছিল না, কারণ মনে করিলেই তিনি তাহাদের অপেক্ষা অসাধারণতর হইতে পারিতেন। অনাথ বন্ধুর সমস্ত খ্যাতি প্রতিপত্তি, সুখ সম্পদ, সৌভাগ্য দেশ কালাতীত অনসম্ভবতার ভাণ্ডারে নিহিত ছিল। বিধাতা কেবল বাস্তব রাজ্যে তাহাকে একটি ধনী শ্বশুর এবং সুশীলা স্ত্রী দান করিয়াছিলেন। স্ত্রীর নাম বিন্ধ্যবাসিনী। স্ত্রীর নামটি অনাথ বন্ধু পছন্দ করেন নাই, এবং স্ত্রীটিকেও রূপে গুণে তিনি আপন যোগ্য জ্ঞান করিতেন না। কিন্তু বিন্ধ্যবাসিনীর মনে স্বামী সৌভাগ্য গর্বের সীমা ছিল না। সকল স্ত্রীর সকল স্বামীর অপেক্ষা তাহার স্বামী যে সকল বিষয়ে শ্রেষ্ঠ, এ সম্বন্ধে তাহার কোনো সন্দেহ ছিল না, এবং সাধারণের ধারণাও এই বিশ্বাসের অনুকূল ছিল। এই স্বামীগর্ব পাছে কিছুমাত্র ক্ষুণ্ণ হয়, এই জন্য বিন্ধ্যবাসিনী সর্বদাই শঙ্কিত ছিলেন। তিনি যদি আপন হৃদয়ে অভ্রভেদী অটল ভক্তি পর্বতের উচ্চতম শিখরের উপরে এই স্বামীটিকে অধিরোহণ করাইয়া তাহাকে মূঢ় মর্তলোকের সমস্ত কটাক্ষপাত হইতে দূরে রক্ষা করিতে পারিতেন, তবে নিশ্চিন্ত চিত্তে পতি পূজায় জীবন উৎসর্গ করিতেন। কিন্তু জড় জগতে কেবলমাত্র ভক্তির দ্বারা ভক্তি ভাজনকে ঊর্ধ্বে তুলিয়া রাখা যায় না, এবং অনাথ বন্ধুকেও পুরুষের আদর্শ বলিয়া মানে না এমন প্রাণী সংসারে বিরল নহে। এই জন্য বিন্ধ্যবাসিনীকে অনেক দুঃখ পাইতে হইয়াছে। অনাথ বন্ধু যখন কলেজে পড়িতেন, তখন শ্বশুরালয়েই বাস করিতেন। পরীক্ষার সময় আসিল, পরীক্ষা দিলেন না, এবং তাহার পরবৎসর কলেজ ছাড়িয়া দিলেন। এই ঘটনায় সর্বসাধারণের সমক্ষে বিন্ধ্যবাসিনী অত্যন্ত কুণ্ঠিত হইয়া পড়িলেন। রাত্রে মৃদুস্বরে অনাথ বন্ধুকে বলিলেন, পরীক্ষাটা দিলেই ভালো হতো। অনাথ বন্ধু অবজ্ঞাভরে হাসিয়া কহিলেন, পরীক্ষা দিলেই কি চতুর্ভুজ হয় নাকি? আমাদের কেদারও তো পরীক্ষায় পাশ হইয়াছে। বিন্ধ্যবাসিনী সান্ত্বনা লাভ করিলেন। দেশের অনেক গোগর্ধব যে পরীক্ষায় পাশ করিতেছে, সে পরীক্ষা দিয়া অনাথ বন্ধুর গৌরব কি আর বাড়িবে? প্রতিবেশিনী কমলা তাহার বাল্যসখী বিন্দিকে আনন্দ সহকারে খবর দিতে আসিল যে তাহার ভাই রমেশ এবার পরীক্ষায় উত্তীর্ণ হইয়া জলপানি পাইতেছে।
শুনিয়া বিন্ধ্যবাসিনী অকারণে মনে করিল, কমলার এই আনন্দ বিশুদ্ধ আনন্দ নহে, ইহার মধ্যে তাহার স্বামীর প্রতি কিঞ্চিৎ গূঢ় শ্লেষ আছে। এই জন্য সখীর উল্লাসে উল্লাস প্রকাশ না করিয়া বরং গায়ে পড়িয়া কিঞ্চিৎ ঝগড়ার সুরে শুনাইয়া দিল যে এলে পরীক্ষা একটা পরীক্ষার মধ্যেই গণ্য নহে, এমনকি বিলাতের কোনো কালেজে বিয়ের নিচে পরীক্ষাই নাই। বলা বাহুল্য, এ সমস্ত সংবাদ এবং যুক্তি বিন্ধ্য স্বামীর নিকট হইতে সংগ্রহ করিয়াছে। কমলা সুখ সংবাদ দিতে আসিয়া সহসা পরম প্রিয়তমা প্রাণসখীর নিকট হইতে এরূপ আঘাত পাইয়া প্রথমটা কিছু বিস্মিত হইল, কিন্তু সেও নাকি স্ত্রী জাতীয় মনুষ্য, এই জন্য মুহূর্তকালের মধ্যেই বিন্ধ্যবাসিনীর মনের ভাব বুঝিতে পারিল এবং ভ্রাতার অপমানে তৎক্ষণাৎ তাহারও রসনাগ্রে এক বিন্দু তীব্র বিষ সঞ্চারিত হইল। সে বলিল, আমরা তো ভাই বিলাত যাই নাই, সাহেব স্বামীকেও বিবাহ করি নাই, অত খবর কোথায় পাইব? মূর্খ মেয়ে মানুষ, মোটামুটি এই বুঝি যে বাঙালির ছেলেকে কালেজে LA দিতে হয়, তাও তো ভাই সকলে পারে না। অত্যন্ত নিরীহ সুমিষ্ঠ এবং বন্ধুভাবে এই কথাগুলি বলিয়া কমলা চলিয়া আসিল। কলহ বিমুখ বিন্দ নিরুত্তরে সহ্য করিল এবং ঘরে প্রবেশ করিয়া নীরবে কাঁদিতে লাগিল। অল্পকালের মধ্যে আরেকটি ঘটনা ঘটিল। একটি দুরস্থ ধনী কুটুম্ব কিয়ৎকালের জন্য কলিকাতায় আসিয়া বিন্ধ্যবাসিনীর পিত্রালয়ে আশ্রয় গ্রহণ করিল। তদুপলক্ষে তাহার পিতা রাজকুমার বাবুর বাড়িতে বিশেষ একটা সমারোহ পড়িয়া গেল। জামাইবাবু বাহিরে যে বড় বৈঠকখানাটি অধিকার করিয়া থাকিতেন, নব অভ্যাগতদের বিশেষ সমাদরের জন্য সেই ঘরটি ছাড়িয়া দিয়া তাহাকে মামাবাবুর ঘরে কিছুদিনের জন্য আশ্রয় লইতে অনুরোধ করা হইল। এই ঘটনায় অনাথ বন্ধুর অভিমান উচ্ছ্বসিত হইয়া উঠিল। প্রথমত স্ত্রীর নিকটে গিয়া তাহার পিতৃনিন্দা করিয়া তাহাকে কাঁদাইয়া দিয়া শ্বশুরের উপর প্রতিশোধ তুলিলেন। তাহার পরে অনাহার প্রভৃতি অন্যান্য প্রবল উপায়ে অভিমান প্রকাশের উপক্রম করিলেন। তাহা দেখিয়া বিন্ধ্যবাসিনী নিরতিশয় লজ্জিত হইল। তাহার মনে যে একটি সহজ আত্মসম্ভ্রমবোধ ছিল, তাহা হইতেই সে বুঝিল এরূপ স্থলে সর্বসমক্ষে অভিমান প্রকাশ করার মতো লজ্জাকর আত্মাবমাননা আর কিছুই নাই। হাতে পায়ে ধরিয়া কাঁদিয়া কাটিয়া বহু কষ্টে সে তাহার স্বামীকে ক্ষান্ত করিয়া রাখিল। বিন্ধ্য অবিবেচক ছিল না, এই জন্য সে তাহার পিতামাতার প্রতি কোনো দোষারোপ করিল না। সে বুঝিল ঘটনাটি সামান্য ও স্বাভাবিক, কিন্তু এ কথাও তাহার মনে হইল যে তাহার স্বামী শ্বশুরালয়ে বাস করিয়া কুটুম্বের আদর হইতে বঞ্চিত হইতেছেন। সেই দিন হইতে প্রতিদিন সে তাহার স্বামীকে বলিতে লাগিল, আমাকে তোমাদের ঘরে লইয়া চলো, আমি এখানে থাকিব না। অনাথ বন্ধুর মনে অহংকার যথেষ্ট ছিল, কিন্তু আত্মসম্ভ্রমবোধ ছিল না। তাহার নিজ গৃহের দারিদ্র্যের মধ্যে প্রত্যাবর্তন করিতে কিছুতেই তাহার অভিরুচি হইল না। তখন তাহার স্ত্রী কিছু দৃঢ়তা প্রকাশ করিয়া কহিল, তুমি যদি না যাও তো আমি একলাই যাইব। অনাথ বন্ধু মনে মনে বিরক্ত হইয়া তাহার স্ত্রীকে কলিকাতার বাহিরে দূর ক্ষুদ্র পল্লীতে তাহাদের মৃত্তিকা নির্মিত খোড়ো ঘরে লইয়া যাইবার উদ্যোগ করিলেন। যাত্রাকালে রামকুমার বাবু এবং তাহার স্ত্রী কন্যাকে কিছুকাল পিতৃগৃহে থাকিয়া যাইবার জন্য অনেক অনুরোধ করিলেন। কন্যা নীরবে নত শিরে গম্ভীর মুখে বসিয়া মৌনভাবে জানাইয়া দিল, না, সে হইতে পারিবে না। তাহার সহসা এইরূপ দৃঢ় প্রতিজ্ঞা দেখিয়া পিতামাতার সন্দেহ হইল যে অজ্ঞাতসারে বোধ করি কোনরূপে তাহাকে আঘাত দেওয়া হইয়াছে। রাজকুমার বাবু ব্যথিত চিত্তে তাহাকে জিজ্ঞাসা করিলেন, মা,
আমাদের কোনো অজ্ঞানকৃত আচরণে তোমার মনে কি ব্যথা লাগিয়াছে? বিন্ধ্যবাসিনী তাহার পিতার মুখের দিকে করুণ দৃষ্টিক্ষেপ করিয়া কহিল, এক মুহূর্তের জন্যও নহে। তোমাদের এখানে বড় সুখে বড় আদরে আমার দিন গিয়াছে বলিয়া সে কাঁদিতে লাগিল, কিন্তু তাহার সংকল্প অটল রহিল। বাপমা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে কহিলেন, যত স্নেহে যত আদরেই মানুষ করো, বিবাহ দিলেই মেয়ে পর হইয়া যায়। অবশেষে অশ্রুপূর্ণ নেত্রে সকলের নিকট বিদায় লইয়া আপন আজন্মকালে স্নেহমণ্ডিত পিতৃগৃহ এবং পরিজন ও সঙ্গিনীগণকে ছাড়িয়া বিন্ধ্যবাসিনী পালকিতে আরোহণ করিল। দ্বিতীয় পরিচ্ছেদ। কলিকাতার ধনীগৃহে এবং পল্লীগ্রামের গৃহস্থ ঘরে বিস্তর প্রভেদ, কিন্তু বিন্ধ্যবাসিনী একদিনের জন্য ভাবে অথবা আচরণে অসন্তোষ প্রকাশ করিল না। প্রফুল্ল চিত্তে গৃহকার্যে শাশুড়ির সহায়তা করিতে লাগিল। তাহাদের দরিদ্র অবস্থা জানিয়া পিতা নিজ ব্যয়ে কন্যার সহিত একটি দাসী পাঠাইয়াছিলেন। বিন্ধ্যবাসিনী স্বামীগৃহে পৌঁছিয়াই তাহাকে বিদায় করিয়া দিল। তাহার শ্বশুর ঘরের দারিদ্র্য দেখিয়া বড় মানুষের ঘরের দাসী প্রতি মুহূর্তে মনে মনে নাসাগ্র আকুঞ্চিত করিতে থাকিবে, এই আশঙ্কাও তাহার অসহ্য বোধ হইল। শাশুড়ি স্নেহবশত বিন্দুকে শ্রমসাধ্য কার্য হইতে বিরত করিতে চেষ্টা করিতেন, কিন্তু বিন্ধ্য নিরলস অশ্রান্তভাবে প্রসন্ন মুখে সকল কার্যে যোগ দিয়া শাশুড়ির হৃদয় অধিকার করিয়া লইল এবং পল্লী রমণীগণ তাহার গুণে মুগ্ধ হইয়া গেল। কিন্তু ইহার ফল সম্পূর্ণ সন্তোষজনক হইল না, কারণ বিশ্ব নিয়ম নীতিবোধ প্রথম ভাগের ন্যায় সাধু ভাষায় রচিত সরল উপদেশাবলী নহে। নিষ্ঠুর বিদ্রুপ প্রিয় শয়তান মাঝখানে আসিয়া সমস্ত নীতিসূত্রগুলিকে ঘাঁটিয়া জট পাকাইয়া দিয়াছে। তাই ভালো কাজে সকল সময়ে উপস্থিত মতো বিশুদ্ধ ভালো ফল ঘটে না, হঠাৎ একটা গোল বাঁধিয়া ওঠে। অনাথ বন্ধুর দুইটি ছোট এবং একটি বড় ভাই ছিল। বড় ভাই বিদেশে চাকরি করিয়া যে গুটি 50 টাকা উপার্জন করিতেন, তাহাতেই তাহাদের সংসার চলিত এবং ছোট দুই ভাইয়ের বিদ্যা শিক্ষা হইত। বলা বাহুল্য, আজকালকার দিনে মাসিক 50 টাকায় সংসারে শ্রীবৃদ্ধি সাধন অসম্ভব, কিন্তু বড় ভাইয়ের স্ত্রী শ্যামাশঙ্করীর গরিমা বৃদ্ধির পক্ষে উহাই যথেষ্ট ছিল। স্বামী সম্বৎসরকাল কাজ করিতেন, এই জন্য স্ত্রী সম্বৎসরকাল বিশ্রামের অধিকার প্রাপ্ত হইয়াছিলেন। কাজকর্ম কিছুই করিতেন না, অথচ এমনভাবে চলিতেন যেন তিনি কেবলমাত্র তাঁহার উপার্জনক্ষম স্বামীটির স্ত্রী হইয়াই সমস্ত সংসারটাকে পরম বাধিত করিয়াছেন। বিন্ধ্যবাসিনী যখন শ্বশুরবাড়ি আসিয়া গৃহলক্ষ্মীর ন্যায় অহর্নিশি ঘরের কাজে প্রবৃত্ত হইল, তখন শ্যামাশঙ্করীর সংকীর্ণ অন্তঃকরণটুকু কে যেন কষিয়া আঁটিয়া ধরিতে লাগিল। তাহার কারণ বোঝা শক্ত। বোধ করি বড় বউ মনে করিলেন, মেজ বউ বড় ঘরের মেয়ে হইয়া কেবল লোক দেখাইবার জন্য ঘরকন্যার নিজ কাজে নিযুক্ত হইয়াছে। উহাতে কেবল তাহাকে লোকের চক্ষে অপদস্থ করা হইতেছে। যে কারণেই হোক, মাসিক 50 টাকার স্ত্রী কিছুতেই ধনী বংশের কন্যাকে সহ্য করিতে পারিলেন না। তিনি তাহার নম্রতার মধ্যে অসহ্য দেমাকে লক্ষণ দেখিতে পাইলেন। এদিকে অনাথ বন্ধু পল্লীতে আসিয়া লাইব্রেরি স্থাপন করিলেন। 10-20 জন স্কুলের ছাত্র জড়ো করিয়া সভাপতি হইয়া খবরের কাগজে টেলিগ্রাম প্রেরণ করিতে লাগিলেন। এমনকি কোনো কোনো ইংরাজি সংবাদপত্রের বিশেষ সংবাদদাতা হইয়া গ্রামের লোকদিগকে চমৎকৃত করিয়া দিলেন। কিন্তু দরিদ্র সংসারে 1 পয়সা আনিলেন না, বরঞ্চ বাজে খরচ অনেক হইতে লাগিল। একটা কোনো চাকরি লইবার জন্য বিন্ধ্যবাসিনী তাহাকে সর্বদাই পীড়াপিড়ি করিতে লাগিল। তিনি কান দিলেন না। স্ত্রীকে বলিলেন, তাহার উপযুক্ত চাকরি আছে বটে,
কিন্তু পক্ষপাতী ইংরাজ গভর্নমেন্ট সে সকল পদে বড় বড় ইংরাজকে নিযুক্ত করে। বাঙালি হাজার যোগ্য হইলেও তাহার কোনো আশা নাই। শ্যামাশঙ্করী তাহার দেবর এবং মেজ যার প্রতি লক্ষ্যে এবং অলক্ষ্যে সর্বদাই বাক্যবিষ প্রয়োগ করিতে লাগিলেন। গর্বভরে নিজেদের দারিদ্র্য আস্ফালন করিয়া বলিতে লাগিলেন, আমরা গরিব মানুষ, বড় মানুষের মেয়ে ও বড় মানুষের জামাইকে পোষণ করিব কেমন করিয়া? সেখানে তো বেশ ছিলেন, কোনো দুঃখ ছিল না। এখানে ডাল ভাত খাইয়া এত কষ্ট কি সহ্য হইবে? শাশুড়ি বড় বউকে ভয় করিতেন। তিনি দুর্বলের পক্ষ অবলম্বন করিয়া কোনো কথা বলিতে সাহস করিতেন না। মেজ বউও মাসিক 50 টাকা বেতনের ডাল ভাত এবং তদীয় স্ত্রীর বাক্যঝাল খাইয়া নীরবে পরিপাক করিতে লাগিল। ইতিমধ্যে বড় ভাই ছুটিতে কিছুদিনের জন্য ঘরে আসিয়া স্ত্রীর নিকট হইতে অনেক উদ্দীপনাপূর্ণ ওজ গুণ সম্পন্ন বক্তৃতা শ্রবণ করিতে লাগিলেন। অবশেষে নিদ্রার ব্যাঘাত যখন প্রতি রাত্রেই গুরুতর হইয়া উঠিতে লাগিল, তখন একদিন অনাথ বন্ধুকে ডাকিয়া শান্তভাবে স্নেহের সহিত কহিলেন, তোমার একটা চাকরির চেষ্টা দেখা উচিত। কেবল আমি একলা সংসার চালাইব কি করিয়া? অনাথ বন্ধু পদাহত সর্পের ন্যায় গর্জন করিয়া বলিয়া উঠিলেন, 2 বেলা 2 মুষ্টি অত্যন্ত অখাদ্য মোটা ভাতের পর এত খোঁটা আর সহ্য হয় না। তৎক্ষণাৎ স্ত্রীকে লইয়া শ্বশুরবাড়ি যাইতে সংকল্প করিলেন। কিন্তু স্ত্রী কিছুতেই সম্মত হইল না। তাহার মতে ভাইয়ের অন্ন এবং ভাজের গালিতে কনিষ্ঠের পারিবারিক অধিকার আছে, কিন্তু শ্বশুরের আশ্রয়ে বড় লজ্জা। বিন্ধ্যবাসিনী শ্বশুরবাড়িতে দিনহীনের মতো নত হইয়া থাকিতে পারে, কিন্তু বাপের বাড়িতে সে আপন মর্যাদা রক্ষা করিয়া মাথা তুলিয়া চলিতে চায়। এমন সময় গ্রামের এন্ট্রেন্স স্কুলের 3য় শিক্ষকের পদ খালি হইল। অনাথ বন্ধুর দাদা এবং বিন্ধ্যবাসিনী উভয়েই তাহাকে এই কাজটি গ্রহণ করিবার জন্য পীড়াপিড়ি করিয়া ধরিলেন। তাহাতেও হিতে বিপরীত হইল। নিজের ভাই এবং একমাত্র ধর্মপত্নী যে তাহাকে এমন একটা অত্যন্ত তুচ্ছ কাজের যোগ্য বলিয়া মনে করিতে পারেন, ইহাতে তাহার মনে দুর্জয় অভিমানের সঞ্চার হইল এবং সংসারের সমস্ত কাজকর্মের প্রতি পূর্বাপেক্ষা চতুর্গুণ বৈরাগ্য জন্মিয়া গেল। তখন আবার দাদা তাহার হাতে ধরিয়া মিনতি করিয়া তাহাকে অনেক করিয়া ঠান্ডা করিলেন। সকলেই মনে করিলেন, ইহাকে আর কোনো কথা বলিয়া কাজ নাই, এ এখন কোনো প্রকারে ঘরে টিকিয়া গেলেই ঘরের সৌভাগ্য। ছুটি অন্তে দাদা কর্মক্ষেত্রে চলিয়া গেলেন। শ্যামাশঙ্করী রুদ্ধ আক্রোশে মুখখানা গোলাকার করিয়া তুলিয়া একটি বৃহৎ কুদর্শন চক্র নির্মাণ করিয়া রহিলেন। অনাথ বন্ধু বিন্ধ্যবাসিনীকে আসিয়া কহিলেন, আজকাল বিলাতে না গেলে কোনো ভদ্র চাকরি পাওয়া যায় না। আমি বিলাতে যাইতে মনস্থ করিতেছি, তুমি তোমার বাবার কাছ হইতে কোনো ছুতায় কিছু অর্থ সংগ্রহ করো। এক তো বিলাত যাইবার কথা শুনিয়া বিন্দুর মাথায় যেন বজ্রাঘাত হইল। তাহার পরে পিতার কাছে কি করিয়া অর্থ ভিক্ষা করিতে যাইবে তাহা সে মনে করিতে পারিল না, এবং মনে করিতে গিয়া লজ্জায় মরিয়া গেল। শ্বশুরের কাছে নিজ মুখে টাকা চাহিতেও অনাথ বন্ধুর অহংকারে বাধা দিল। অথচ বাপের কাছ হইতে কন্যা কেন যে ছলে অথবা বলে অর্থ আকর্ষণ করিয়া না আনিবে তাহা তিনি বুঝিতে পারিলেন না। ইহা লইয়া অনাথ অনেক রাগারাগি করিলেন এবং বিন্ধ্যবাসিনীকে বিস্তর অশ্রুপাত করিতে হইল। এমন করিয়া কিছুদিন সাংসারিক অভাবে এবং মনের কষ্টে কাটিয়া গেল। অবশেষে শরৎকালে পূজা নিকটবর্তী হইল। কন্যা এবং জামাতাকে সাদরে আহ্বান করিয়া আনিবার জন্য রাজকুমারবাবু বহু সমারোহে যানবাহনাদি প্রেরণ করিলেন। 1 বৎসর পরে কন্যা স্বামীসহ পুনরায় পিতৃভবনে প্রবেশ করিল। ধনী কুটুম্বের যে আদর তাহার অসহ্য হইয়াছিল, জামাতা এবার তদপেক্ষা অনেক বেশি আদর পাইলেন। বিন্ধ্যবাসিনীও অনেক কাল পরে মাথার অবগুণ্ঠন ঘুচাইয়া
অহর্নিশি স্বজন স্নেহে ও উৎসব তরঙ্গে আন্দোলিত হইতে লাগিল। আজ ষষ্ঠী, কাল সপ্তমী পূজা আরম্ভ হইবে। ব্যস্ততা এবং কোলাহলে সীমা নাই। দূর এবং নিকট সম্পর্কীয় আত্মীয় পরিজনে অট্টালিকার প্রত্যেক প্রকোষ্ঠ একেবারে পরিপূর্ণ। সে রাত্রে বড় শ্রান্ত হইয়া বিন্ধ্যবাসিনী শয়ন করিল। পূর্বে যে ঘরে শয়ন করিত সে ঘর নহে। এবার বিশেষ আদর করিয়া মা জামাতাকে তাহার নিজের ঘর ছাড়িয়া দিয়াছেন। অনাথ বন্ধু কখন শয়ন করিতে আসিলেন তাহা বিন্দু জানিতেও পারিল না। সে তখন গভীর নিদ্রায় মগ্ন ছিল। খুব ভোরের বেলা হইতে সানাই বাজিতে লাগিল, কিন্তু ক্লান্ত দেহ বিন্ধ্যবাসিনীর নিদ্রাভঙ্গ হইল না। কমল এবং ভুবন দুই সখী বিন্ধ্যর শয়নদ্বারে আড়ি পাতিবার নিষ্ফল চেষ্টা করিয়া অবশেষে পরিহাসপূর্বক বাহির হইতে উচ্চৈস্বরে হাসিয়া উঠিল। তখন বিন্ধ্য তাড়াতাড়ি জাগিয়া উঠিয়া দেখিল তাহার স্বামী কখন উঠিয়া গিয়াছেন সে জানিতে পারে নাই। লজ্জিত হইয়া শয্যা ছাড়িয়া নামিয়া দেখিল তাহার মাতার লোহার সিন্দুক খোলা এবং তাহার বাপের যে ক্যাশ বাক্সটি থাকিত সেটিও নাই। তখন মনে পড়িল কাল সন্ধ্যাবেলায় মায়ের চাবির গোছা হারাইয়া গিয়া বাড়িতে খুব একটা গোলযোগ পড়িয়া গিয়াছিল। সেই চাবি চুরি করিয়া কোনো একটি চোর এই কাজ করিয়াছে সে বিষয়ে কোনো সন্দেহ নাই। তখন হঠাৎ আশঙ্কা হইল পাছে সেই চোর তাহার স্বামীকে কোনরূপ আঘাত করিয়া থাকে। বুকটা ধড়াস করিয়া কাঁপিয়া উঠিল। বিছানার নিচে খুঁজিতে গিয়া দেখিল খাটের পায়ের কাছে তাহার মায়ের চাবির গোছার নিচে একটি চিঠি চাপা রহিয়াছে। চিঠি তাহার স্বামীর হস্তাক্ষরে লেখা। খুলিয়া পড়িয়া জানিল তাহার স্বামী তাহার কোনো এক বন্ধুর সাহায্যে বিলাতে যাইবার জাহাজ ভাড়া সংগ্রহ করিয়াছে। এক্ষণে সেখানকার খরচপত্র চালাইবার জন্য কোনো উপায় ভাবিয়া না পাওয়াতে গত রাত্রে শ্বশুরের অর্থ অপহরণ করিয়া বারান্দা সংলগ্ন কাঠের সিঁড়ি দিয়া অন্দরের বাগানে নামিয়া প্রাচীর লঙ্ঘন করিয়া পলায়ন করিয়াছে। অদ্যই প্রত্যুষে জাহাজ ছাড়িয়া দিয়াছে। পত্রখানা পাঠ করিয়া বিন্ধ্যবাসিনীর শরীরের রক্ত হিম হইয়া গেল। সেইখানেই খাটের খুঁড়া ধরিয়া সে বসিয়া পড়িল। তাহার দেহের অভ্যন্তরে কর্ণকুহরের মধ্যে নিস্তব্ধ মৃত্যু রজনীর ঝিল্লি ধ্বনির মতো একটা শব্দ হইতে লাগিল। তাহারই উপরে প্রাঙ্গণ হইতে, প্রতিবেশীদের বাড়ি হইতে এবং দূর অট্টালিকা হইতে বহুতর সানাই বহুতর সুরে তান ধরিল। সমস্ত বঙ্গদেশ তখন আনন্দে উন্মত্ত হইয়া উঠিয়াছে। শরতের উৎসব হাস্যরঞ্জিত রৌদ্র সকৌতুকে শয়নগৃহের মধ্যে প্রবেশ করিল। এত বেলা হইল তথাপি উৎসবের দিনে দ্বার রুদ্ধ দেখিয়া ভুবন ও কমল উচ্চ হাস্যে উপহাস করিতে করিতে গুম গুম শব্দে কিল মারিতে লাগিল। তাহাতেও কোনো সাড়া না পাইয়া কিঞ্চিৎ ভীত হইয়া ঊর্ধ্বকণ্ঠে বিন্দি বিন্দি করিয়া ডাকিতে লাগিল। বিন্ধ্যবাসিনী ভগ্নরুদ্ধ কণ্ঠে কহিল, যাচ্ছি, তোরা এখন যা। তাহারা সখীর পীড়া আশঙ্কা করিয়া মাকে ডাকিয়া আনিল। মা আসিয়া কহিলেন, বিন্দু, কি হয়েছে মা? এখনো দ্বার বন্ধ কেন? বিন্ধ্য উচ্ছ্বসিত অশ্রু সংবরণ করিয়া কহিল, একবার বাবাকে সঙ্গে করে নিয়ে এসো। মা অত্যন্ত ভীত হইয়া তৎক্ষণাৎ রাজকুমার বাবুকে সঙ্গে করিয়া দ্বারে আসিলেন। বিন্ধ্য দ্বার খুলিয়া তাহাদিগকে ঘরে আনিয়া তাড়াতাড়ি বন্ধ করিয়া দিল। তখন বিন্ধ্য ভূমিতে পড়িয়া তাহার বাপের পা ধরিয়া বক্ষ শতধা বিদীর্ণ করিয়া কাঁদিয়া উঠিয়া কহিল, বাবা, আমাকে মাপ করো, আমি তোমার সিন্দুক হইতে টাকা চুরি করিয়াছি। তাহারা অবাক হইয়া বিছানায় বসিয়া পড়িলেন। বিন্দু বলিল, তাহার স্বামীকে বিলাতে পাঠাইবার জন্য সে এই কাজ করিয়াছে। তাহার বাপ জিজ্ঞাসা করিলেন, আমাদের কাছে চাহিস নাই কেন?
বিন্দবাসিনী কহিল, পাছে বিলাত যাইতে তোমরা বাধা দেও। রাজকুমার বাবু অত্যন্ত রাগ করিলেন। মা কাঁদিতে লাগিলেন, মেয়ে কাঁদিতে লাগিল, এবং কলিকাতা চতুর্দিক হইতে বিচিত্র সুরে আনন্দের বাদ্য বাজিতে লাগিল। যে বিন্ধ বাপের কাছে কখনো অর্থ প্রার্থনা করিতে পারে নাই, এবং যে স্ত্রী স্বামীর লেশমাত্র অসম্মান পরমাত্মীয়ের নিকট হইতেও গোপন করিবার জন্য প্রাণপণ করিতে পারিত, আজ একেবারে উৎসবের জনতার মধ্যে তাহার পত্নী অভিমান, তাহার দুহিত্রী সম্ভ্রম, তাহার আত্মমর্যাদা চূর্ণ হইয়া প্রিয় এবং অপ্রিয়, পরিচিত এবং অপরিচিত সকলের পদতলে ধূলির মতো লুণ্ঠিত হইতে লাগিল। পূর্ব হইতে পরামর্শ করিয়া, ষড়যন্ত্রপূর্বক চাবি চুরি করিয়া, স্ত্রীর সাহায্যে রাতারাতি অর্থ অপহরণপূর্বক অনাথ বন্ধু বিলাতে পলায়ন করিয়াছে, এ কথা লইয়া আত্মীয় কুটুম্ব পরিপূর্ণ বাড়িতে একটা ঢি ঢি পড়িয়া গেল। দ্বারের নিকট দাঁড়াইয়া ভুবন, কমল এবং আরও অনেক স্বজন প্রতিবেশী দাস দাসী সমস্ত শুনিয়াছিল। রুদ্ধদ্বার জামাতৃগৃহে উৎকণ্ঠিত কর্তা গৃহিণীকে প্রবেশ করিতে দেখিয়া সকলেই কৌতূহলে এবং আশঙ্কায় ব্যগ্র হইয়া আসিয়াছিল। বিন্ধবাসিনী কাহাকেও মুখ দেখাইল না। দ্বার রুদ্ধ করিয়া অনাহারে বিছানায় পড়িয়া রহিল। তাহার সেই শোকে কেহ দুঃখ অনুভব করিল না। ষড়যন্ত্রকারিণীর দুষ্ট বুদ্ধিতে সকলেই বিস্মিত হইল। সকলেই ভাবিল, বিন্ধর চরিত্র এতদিন অবসরাভাবে অপ্রকাশিত ছিল। নিরানন্দ গৃহে পূজার উৎসব কোনো প্রকারে সম্পন্ন হইয়া গেল। তৃতীয় পরিচ্ছেদ। অপমান এবং অবসাদে অবনত হইয়া বিন্ধ শ্বশুরবাড়ি ফিরিয়া আসিল। সেখানে পুত্র বিচ্ছেদ কাতরা বিধবা শাশুড়ির সহিত পতিবিরহ বিধুরা বধূর ঘনিষ্ঠতর যোগ স্থাপিত হইল। উভয়ে পরস্পর নিকটবর্তী হইয়া নীরব শোকের ছায়াতলে সুগভীর সহিষ্ণুতার সহিত সংসারের সমস্ত তুচ্ছতম কার্যগুলি পর্যন্ত স্বহস্তে সম্পন্ন করিয়া যাইতে লাগিল। শাশুড়ি যে পরিমাণে কাছে আসিল, পিতামাতা সেই পরিমাণে দূরে চলিয়া গেল। বিন্ধ মনে মনে অনুভব করিল, শাশুড়ি দরিদ্র, আমিও দরিদ্র, আমরা এক দুঃখ বন্ধনে বদ্ধ। পিতামাতা ঐশ্বর্যশালী, তাহারা আমাদের অবস্থা হইতে অনেক দূরে। একে দরিদ্র বলিয়া বিন্ধ তাহাদের অপেক্ষা অনেক দূরবর্তী, তাহাতে আবার চুরি স্বীকার করিয়া সে আরও অনেক নিচে পড়িয়া গিয়াছে। স্নেহ সম্পর্কের বন্ধন এত অধিক পার্থক্য ভার বহন করিতে পারে কিনা কে জানে। অনাথ বন্ধু বিলাত গিয়া প্রথম প্রথম স্ত্রীকে রীতিমতো চিঠিপত্র লিখিতেন, কিন্তু ক্রমেই চিঠি বিরল হইয়া আসিল এবং পত্রের মধ্যে একটা অবহেলার ভাব অলক্ষিতভাবে প্রকাশ হইতে লাগিল। এমন অবস্থায় অনাথ বন্ধু আপনার এক বস্ত্র পরিহিতা অবগুণ্ঠনবতী অগৌরবর্ণা স্ত্রীকে কোনো অংশেই আপনার সমযোগ্য জ্ঞান করিবে না, ইহা বিচিত্র নহে। কিন্তু তথাপি যখন অর্থের অনটন হইল, তখন এই নিরুপায় বাঙালির মেয়েকেই টেলিগ্রাফ করিতে তাহার সংকোচ বোধ হইল না, এবং এই বাঙালির মেয়েই দুই হাতে কেবল 2 গাছি কাঁচের চুড়ি রাখিয়া গায়ের সমস্ত গহনা বেচিয়া টাকা পাঠাইতে লাগিল। পাড়া গাঁয়ে নিরাপদে রক্ষা করিবার উপযুক্ত স্থান নাই বলিয়া তাহার সমস্ত বহুমূল্য গহনাগুলি পিতৃগৃহে ছিল। স্বামীর কুটুম্ব ভবনে নিমন্ত্রণে যাইবার ছল করিয়া নানা উপলক্ষে বিন্ধবাসিনী একে একে সকল গহনাই আনাইয়া লইল। অবশেষে হাতের বালা, রূপার চুড়ি, বেনারসি শাড়ি এবং শাল পর্যন্ত বিক্রয় শেষ করিয়া বিস্তর বিনীত অনুনয়পূর্বক মাথা দিব্য দিয়া অশ্রুজলে পত্রের প্রত্যেক অক্ষর পংক্তি বিকৃত করিয়া স্বামীকে ফিরিয়া আসিতে অনুরোধ করিল। স্বামী চুল খাটো করিয়া, দাড়ি কামাইয়া, কোট প্যান্টলুন পরিয়া,
ব্যারিস্টার হইয়া ফিরিয়া আসিলেন এবং হোটেলে আশ্রয় লইলেন। পিতৃগৃহে বাস করা অসম্ভব। প্রথমত উপযুক্ত স্থান নাই, দ্বিতীয়ত পল্লীবাসী দরিদ্র গৃহস্থ জাতি নষ্ট হইলে একেবারে নিরুপায় হইয়া পড়ে। শ্বশুরগণ আচারনিষ্ঠ পরম হিন্দু, তাহারাও জাতিচ্যুতকে আশ্রয় দিতে পারেন না। অর্থাভাবে অতি শীঘ্রই হোটেল হইতে বাসায় নামিতে হইল। সে বাসায় তিনি স্ত্রীকে আনিতে প্রস্তুত নহেন। বিলাত হইতে আসিয়া স্ত্রী এবং মাতার সহিত কেবল দিন 2-3 দিনের বেলায় দেখা করিয়া আসিয়াছেন, তাহাদের সহিত আর সাক্ষাৎ হয় নাই। 2টি শোকার্তার অমনির কেবল এক সান্ত্বনা ছিল যে অনাথ বন্ধু স্বদেশে আত্মীয়বর্গের নিকটবর্তী স্থানে আছেন। সেই সঙ্গে সঙ্গে অনাথ বন্ধুর অসামান্য ব্যারিস্টারি কীর্তিতে তাহাদের মনের গর্বের সীমা রহিল না। বিন্দবাসিনী আপনাকে যশস্বী স্বামীর অযোগ্য স্ত্রী বলিয়া ধিক্কার দিতে লাগিল। পুনশ্চ অযোগ্য বলিয়াই স্বামীর অহংকার অধিক করিয়া অনুভব করিল। সে দুঃখে পীড়িত এবং গর্বে বিস্ফারিত হইল। ম্লেচ্ছ আচার সে ঘৃণা করে, তবু স্বামীকে দেখিয়া মনে মনে কহিল, আজকাল ঢের লোক তো সাহেব হয়, কিন্তু এমন তো কাহাকেও মানায় না। একেবারে ঠিক যেন বিলাতি সাহেব, বাঙালি বলিয়া চিনিবার জো নাই। বাসা খরচ যখন অচল হইয়া আসিল, যখন অনাথ বন্ধু মনের ক্ষোভে স্থির করিলেন অভিশপ্ত ভারতবর্ষে গুণের সমাদর নাই এবং তাহার স্বব্যবসায়ীগণ ঈর্ষাবশত তাহার উন্নতি পথে গোপনে বাধা স্থাপন করিতেছে, যখন তাহার খানার ডিশে আমিষ অপেক্ষা উদ্ভিজ্জের পরিমাণ বাড়িয়া উঠিতে লাগিল, দগ্ধ কুক্কুটের সম্মানকর স্থান ভর্জিত চিংড়ি একচেটে করিবার উপক্রম করিল, বেশভূষার চিক্কণতা এবং ক্ষৌর মুখের গর্বোজ্জ্বল জ্যোতি ম্লান হইয়া আসিল, যখন সুতীব্র নিখাদে বাঁধা জীবনতন্ত্রী ক্রমশ সকরুণ কড়িমধ্যমের দিকে নামিয়া আসিতে লাগিল, এমন সময় রাজকুমার বাবুর পরিবারে এক গুরুতর দুর্ঘটনা ঘটিয়া অনাথ বন্ধুর সংকট সংকুল জীবনযাত্রায় পরিবর্তন আনয়ন করিল। একদা গঙ্গা তীরবর্তী মাতুলালয় হইতে নৌকাযোগে ফিরিবার সময় রাজকুমার বাবুর একমাত্র পুত্র হরকুমার স্টিমারের সংঘাতে স্ত্রী এবং বালক পুত্র সহ জলমগ্ন হইয়া প্রাণ ত্যাগ করে। এই ঘটনায় রাজকুমারের বংশে কন্যা বিন্দবাসিনী ব্যতীত আর কেহ রহিল না। নিদারুণ শোকের কথঞ্চিত উপশম হইলে পর রাজকুমার বাবু অনাথ বন্ধুকে গিয়া অনুনয় করিয়া কহিলেন, বাবা, তোমাকে প্রায়শ্চিত্ত করিয়া যাতে উঠিতে হইবে, তোমরা ব্যতীত আমার আর কেহ নাই। অনাথ বন্ধু উৎসাহ সহকারে সে প্রস্তাবে সম্মত হইলেন। তিনি মনে করিলেন, যে সকল বার লাইব্রেরি বিহারী স্বদেশীয় ব্যারিস্টারগণ তাহাকে ঈর্ষা করে এবং তাহার অসামান্য ধীশক্তির প্রতি যথেষ্ট সম্মান প্রকাশ করে না, এই উপায়ে তাহাদের প্রতি প্রতিশোধ লওয়া হইবে। রাজকুমার বাবু পণ্ডিতদিগের বিধান লইলেন। তাহারা বলিলেন, অনাথ বন্ধু যদি গোমাংস না খাইয়া থাকে তবে তাহাকে জাতে তুলিবার উপায় আছে। বিদেশে যদিচ উক্ত নিষিদ্ধ চতুষ্পদ তাহার প্রিয় খাদ্যশ্রেণীর মধ্যে ভুক্ত হইত, তথাপি তাহা অস্বীকার করিতে তিনি কিছুমাত্র দ্বিধা বোধ করিলেন না। প্রিয় বন্ধুদের নিকট কহিলেন, সমাজ যখন স্বেচ্ছাপূর্বক মিথ্যা কথা শুনিতে চাহে, তখন একটা মুখের কথায় তাহাকে বাধিত করিতে দোষ দেখি না। যে রসনা গরু খাইয়াছে, সে রসনাকে গোময় এবং বা মিথ্যা কথা নামক দুটো কদর্য পদার্থ দ্বারা বিশুদ্ধ করিয়া লওয়া আমাদের আধুনিক সমাজের নিয়ম। আমি সে নিয়ম লঙ্ঘন করিতে চাহি না। প্রায়শ্চিত্ত করিয়া সমাজে উঠিবার একটা শুভ দিন নির্দিষ্ট হইল। ইতিমধ্যে অনাথ বন্ধু কেবল যে ধুতি চাদর পরিলেন তাহা নহে, তর্ক এবং উপদেশের দ্বারা বিলাতি সমাজের গালে কালি এবং হিন্দু সমাজের গালে চূন লেপন করিতে লাগিলেন। যে শুনিল সকলেই খুশি হইয়া উঠিল।
আনন্দে গর্বে বিন্ধ্যবাসিনীর প্রীতি সুধাসিক্ত কোমল হৃদয়টি সর্বত্র উচ্ছ্বসিত হইতে লাগিল। সে মনে মনে কহিল, বিলাত হইতে যিনি আসেন একেবারে আস্ত বিলাতি সাহেব হইয়া আসেন, দেখিয়া বাঙালি বলিয়া চিনিবার জো থাকে না। কিন্তু আমার স্বামী একেবারে অবিকৃতভাবে ফিরিয়াছেন, বরঞ্চ তাহার হিন্দু ধর্মে ভক্তি পূর্বাপেক্ষা আরো অনেক বাড়িয়া উঠিয়াছে। যথা নির্দিষ্ট দিনে ব্রাহ্মণ পণ্ডিতে রাজকুমার বাবুর ঘর ভরিয়া গেল। অর্থ ব্যয়ের কিছুমাত্র ত্রুটি হয় নাই। আহার এবং বিদায়ের আয়োজন যথোচিত হইয়াছিল। অন্তঃপুরেও সমারোহের সীমা ছিল না। নিমন্ত্রিত পরিজনবর্গের পরিবেশন এবং পরিচর্যায় সমস্ত প্রকোষ্ঠ ও প্রাঙ্গণ সংক্ষুব্ধ হইয়া উঠিয়াছিল। সেই ঘোরতর কোলাহল এবং কর্মরাশির মধ্যে বিন্ধ্যবাসিনী ফুল্ল মুখে শারদ রৌদ্র রঞ্জিত প্রভাত বায়ুবাহিত লঘু মেঘখণ্ডের মতো আনন্দে ভাসিয়া বেড়াইতেছিল। আজিকার দিনে সমস্ত বিশ্ব ব্যাপারের প্রধান নায়ক তাহার স্বামী। আজ যেন সমস্ত বঙ্গভূমি একটিমাত্র রঙ্গভূমি হইয়াছে এবং যবনিকা উদ্ঘাটনপূর্বক একমাত্র অনাথ বন্ধুকে বিস্মিত বিশ্ব দর্শকের নিকট প্রদর্শন করাইতেছে। প্রায়শ্চিত্ত যে অপরাধ স্বীকার তাহা নহে, এ যেন অনুগ্রহ প্রকাশ। অনাথ বিলাত হইতে ফিরিয়া হিন্দু সমাজে প্রবেশ করিয়া হিন্দু সমাজকে গৌরবান্বিত করিয়া তুলিয়াছেন এবং সেই গৌরব ছটা সমস্ত দেশ হইতে সহস্র রশ্মিতে বিচ্ছুরিত হইয়া বিন্ধ্যবাসিনীর প্রেম প্রমোদিত মুখের উপরে অপরূপ মহিমা জ্যোতি বিকীর্ণ করিতেছে। এতদিনকার তুচ্ছ জীবনের সমস্ত দুঃখ এবং ক্ষুদ্র অপমান দূর হইয়া সে আজ তাহার পরিপূর্ণ পীতিগৃহে সমস্ত আত্মীয় স্বজনের সমক্ষে উন্নত মস্তকে গৌরবের আসনে আরোহণ করিল। স্বামীর মহত্ব আজ অযোগ্য স্ত্রীকে বিশ্ব সংসারের নিকট সম্মানাস্পদ করিয়া তুলিল। অনুষ্ঠান সমাধা হইতেছে। অনাথ বন্ধু যাতে উঠিয়াছেন। অভ্যাগত আত্মীয় ও ব্রাহ্মণগণ তাহার সহিত এক আসনে বসিয়া তৃপ্তিপূর্বক আহার শেষ করিয়াছেন। আত্মীয়েরা জামাতাকে দেখিবার জন্য অন্তঃপুরে ডাকিয়া পাঠাইলেন। জামাতা সুস্থ চিত্তে তাম্বুল চর্বণ করিতে করিতে প্রসন্ন হাস্য মুখে আলস্য মন্থর গমনে ভূমিলুণ্ঠমান চাদরে অন্তঃপুরে যাত্রা করিলেন। আহারান্তে ব্রাহ্মণগণের দক্ষিণার আয়োজন হইতেছে এবং ইত্যবসরে তাহারা সভাস্থলে বসিয়া তুমুল কলহ সহকারে পাণ্ডিত্য বিস্তার করিতেছেন। কর্তা রাজকুমার বাবু ক্ষণকাল বিশ্রাম উপলক্ষে সেই কোলাহলাকুল পণ্ডিত সভায় বসিয়া স্মৃতির তর্ক শুনিতেছেন। এমন সময় দারবান গৃহস্বামীর হস্তে এক কার্ড দিয়া খবর দিল, এক সাহেব লোক কা মেম আয়া। রাজকুমার বাবু চমৎকৃত হইয়া উঠিলেন। পরক্ষণেই কার্ডের প্রতি দৃষ্টিপাত করিয়া দেখিলেন তাহাতে ইংরাজিতে লেখা রহিয়াছে, মিসেস অনাথ বন্ধু সরকার, অর্থাৎ অনাথ বন্ধু সরকারের স্ত্রী। রাজকুমার বাবু অনেকক্ষণ নিরীক্ষণ করিয়া কিছুতেই এই সামান্য একটি শব্দের অর্থ গ্রহণ করিতে পারিলেন না। এমন সময় বিলাত হইতে সদ্য প্রত্যাগতা আরক্ত কপলা, আতাম্র কুন্তলা, আনীল লোচনা, দুগ্ধ ফেন শুভ্রা, হরিণ লঘুগামিনী ইংরাজ মহিলা স্বয়ং সভাস্থলে আসিয়া দাঁড়াইয়া প্রত্যেকের মুখ নিরীক্ষণ করিতে লাগিলেন, কিন্তু পরিচিত প্রিয় মুখ দেখিতে পাইলেন না। অকস্মাৎ মেমকে দেখিয়া সংহিতার সমস্ত তর্ক থামিয়া সভাস্থল শ্মশানের ন্যায় গভীর নিস্তব্ধ হইয়া গেল। এমন সময়ে ভূমিলুণ্ঠমান চাদর লইয়া অলস মন্থরগামী অনাথ বন্ধু রঙ্গভূমিতে আসিয়া পুনঃ প্রবেশ করিলেন। এই মুহূর্তের মধ্যেই ইংরাজ মহিলা ছুটিয়া গিয়া তাহাকে আলিঙ্গন করিয়া ধরিয়া তাহার তাম্বুল রাগ রক্ত ওষ্ঠাধরে দাম্পত্যের মিলন চুম্বন মুদ্রিত করিয়া দিলেন। সেদিন সভাস্থলে সংহিতার তর্ক আর উত্থাপিত হইতে পারিল না।
অগ্রহায়ণ ১৩০১।